প্রিয় ছাত্রছাত্রীরা, আজ মৃদুল দাশগুপ্তের ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটি আমরা পড়ে নেব। ক্রন্দনরতা জননীর পাশে। কবিতাটি কবি মৃদুল দাশগুপ্তের ধানক্ষেত থেকে কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। ধানক্ষেত থেকে, তাই তো? আমরা কি বললাম? যে মৃদুল দাশগুপ্তের ধানক্ষেত থেকে কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত এই ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটি, তাই তো? কবিতা যেমন রোমান্টিক হয়, কবিতা যেমন প্রেম, ফুল, সৌন্দর্যের কথা বলে, কবিতা তেমনি প্রতিবাদেও মুখর হয়, এটা আমরা জানি, তাই তো? আমরা জানি যে অসির চেয়ে মসির জোর বেশি, অসির চেয়ে মসির জোর বেশি। কবি সাহিত্যিকেরা সংবেদনশীল, সমাজের প্রতি তাদের দরদ, ভালোবাসা, সহানুভূতি, দায়বদ্ধতা আছে। তাদের সৃষ্টি সমাজ বহির্ভূত কিছু হতে পারে না। মৃদুল দাশগুপ্ত এই কবিতাটিতে সে কথাই বলেছেন বলিষ্ঠভাবে। মৃদুল দাশগুপ্ত সে কথাই বলেছেন তার এই কবিতাটিতে অত্যন্ত বলিষ্ঠভাবে। এই ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটি কবি মৃদুল দাশগুপ্তের স্বদেশ প্রেম ও সমাজ চেতনার বলিষ্ঠ প্রকাশ। কবি অশান্ত সময়ের মাঝে দাঁড়িয়ে নিজের জবানিতে তার ভালোবাসা, মূল্যবোধ ও ক্রোধের প্রকাশ ঘটিয়েছেন কবিতাটিতে। আমরা কবিতাটি পড়লেই বুঝতে পারব। এই যে একটা অশান্ত সময়, সে অশান্ত সময়ের মাঝে দাঁড়িয়ে নিজের জবানিতে তার ভালোবাসা, মূল্যবোধ, ক্রোধের প্রকাশ ঘটিয়েছেন, তাই তো? একটা অস্থির অশান্ত পটভূমিতে লেখা, সিঙ্গুর আন্দোলনের পটভূমিতে লেখা ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটিতে কবি বলেছেন, অনেক কথাই বলেছেন। আমরা জানি যে হাসি কান্না মূলত আবেগেরই বহিঃপ্রকাশ, তাই তো? আবেগেরই বহিঃপ্রকাশ। আমরা আনন্দে হাসি, আবার দুঃখে কাঁদি, তাই তো? মানুষ যেমন আনন্দে হাসে তেমনি দুঃখে কাঁদে। এখানে ক্রন্দনরতা জননীর পাশে আমরা এই যে নামটা দেখতে পাচ্ছি, ক্রন্দনরতা জননী। জননী বলতে এখানে দেশ জননীকে বোঝানো হয়েছে। দেশ জননী, দেশ জননী। ক্রন্দনরতা জননীর পাশে জননী কাঁদছে, দেশ কাঁদছে। তাহলে মানুষ কাঁদে কখন? দেশ কাঁদে কখন? মানুষের জীবন যখন অনিশ্চিত হয়ে পড়ে, তাই তো? একটা অস্থিরতা থাকে সবকিছুর মধ্যে, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সংকট ও অস্থিরতায় মানুষ যখন বিপন্ন, তখনই দেশ জননী ক্রন্দনরতা। কেন না, সে মা, সন্তানের সুখেই তার সুখ, সন্তানের দুরবস্থাতেই তার যত দুঃখ, তাই তো? আমরা কবিতাটি
পড়লেই দেখতে পাবো যে কবি বলছেন এই যে একটা সংকট মুহূর্ত, এই যে একটা সামাজিক অস্থিরতা, রাজনৈতিক অস্থিরতা, এই যে একটা অস্থিরতা, এই যে বিপন্নতার শিকার হতে হচ্ছে মানুষকে, এই ক্রান্তিকালে কবি কি করবেন? তিনি দেশ জননীর পাশেই থাকবেন। তিনি অত্যন্ত বলিষ্ঠভাবে উচ্চারণ করেছেন, ক্রন্দনরতা জননীর পাশে এখন যদি না থাকি, কেন তবে লেখা, কেন গান গাওয়া, কেন তবে আঁকা আঁকি? তিনি থাকবেন এই সংকট মুহূর্তে, ক্রন্দনরতা জননীর পাশে থাকবেন। কেননা এই দুঃসময়ে যদি না থাকেন, তবে তার শিল্পী সত্তার কোনো মূল্য নেই। শিল্পী, সাহিত্যিক, চিত্রকর খুবই সংবেদনশীল, তাই তো? তাহলে তার লেখা, গান গাওয়া, আঁকা আঁকি সব অর্থহীন হয়ে যাবে যদি এই দুঃসময়ে, এই সংকট মুহূর্তে জননী যখন ক্রন্দনরতা, তখন যদি তিনি তার পাশে না দাঁড়াতে পারেন। এখন যদি না থাকি, কেন তবে লেখা, কেন গান গাওয়া, কেন তবে আঁকা আঁকি? এই যে লেখা, লিখেন, এই যে গান গান, শিল্পীরা, সাহিত্যিকেরা যে লিখেন, শিল্পীরা যে গান রচনা করেন, গান গান, চিত্রকরেরা যে আঁকেন, এই যে কবি, সাহিত্যিক, শিল্পী, এই সমস্ত মানুষেরা খুবই সংবেদনশীল। তিনি বলছেন এই যে লেখা, গান গাওয়া, আঁকা আঁকি সবই অর্থহীন হয়ে যাবে দুঃসময়ে দেশ জননীর পাশে যদি না থাকেন। এরপরেই আমরা চলে যাব দ্বিতীয় স্তবকে, যেখানে কবি বলছেন যে নিহত ভাইয়ের সব দেহ দেখে নাই যদি হয় ক্রোধ, কেন ভালোবাসা, কেন বা সমাজ, কিসের মূল্যবোধ? দ্বিতীয় স্তবকে তিনি কি করেছেন? ক্রোধ, ভালোবাসা, মূল্যবোধের প্রকাশ ঘটিয়েছেন। দ্বিতীয় স্তবকে কবি ক্রোধ, ভালোবাসা, মূল্যবোধের প্রকাশ ঘটিয়েছেন। তিনি বলছেন যে নিহত ভাইয়ের শবদেহ দেখে মনে যদি ক্রোধের আগুন না প্রজ্বলিত হয়, তবে কেন ভালোবাসা, কেন বা সমাজ, কিসের মূল্যবোধ? এগুলো সবই অর্থহীন হয়ে যাবে। ভালোবাসা নিরর্থক হয়ে যাবে। এই যে সমাজ, সমাজের কোনো দাম থাকবে না। মূল্যবোধ, যে মূল্যবোধের নিয়ে আমরা বড়াই করি, তার কোনো অর্থ থাকবে না। তাহলে দ্বিতীয় স্তবকে ক্রোধ, ভালোবাসা, মূল্যবোধের প্রকাশ ঘটিয়েছেন কবি। বলছেন নিহত ভাইয়ের সব দেহ দেখে মনে তিনি কি করছেন? ক্রোধের আগুন জ্বেলে নিয়েছেন। নইলে ভালোবাসা, সমাজ, মূল্যবোধ বলে কিছু থাকবে না, এগুলো সবই নিরর্থক হয়ে যাবে। তৃতীয় স্তবকে আমরা ওই যে বলছি না যে জননী কাঁদছেন, আমরা বললাম যে হাসি, কান্না, আবেগের বহিঃপ্রকাশ, মানুষ দুঃখে কাঁদে আবার আনন্দে হাসে। দেশ জননী এখানে ক্রন্দনরতা, দেশ জননী কাঁদছে। কেন কাঁদছে? একটা অস্থির, অশান্ত, বিপন্ন সময়ের সে সাক্ষী নিয়ে দাঁড়িয়ে আছে যেন, তাই সে কাঁদছে। তৃতীয় স্তবকে আমরা যেটা দেখছি যে নিখোঁজ হওয়া মেয়েটির ছিন্ন ভিন্ন দেহ
জঙ্গল থেকে উদ্ধার হলে তা দেখে তিনি ক্রোধে ফেটে পড়েছেন যে মেয়ে নিখোঁজ, মেয়েকে নিখোঁজ হতে হচ্ছে যে দেশে, যে অস্থির অশান্ত পরিবেশের জন্য। মেয়েকে পাওয়া যাচ্ছে কেমন অবস্থাতে? ছিন্ন ভিন্ন অবস্থাতে জঙ্গলে পাওয়া যাচ্ছে। এরকম একটা যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে তিনি কি আকাশের দিকে বিধির বিচার চেয়ে বসে থাকবেন? তিনি নিখোঁজ হওয়া মেয়েটির ছিন্ন ভিন্ন দেহ জঙ্গল থেকে উদ্ধার হলে তা দেখে তিনি ক্রোধে ফেটে পড়েছেন। তিনি বলেছেন, এহেন পৈশাচিক নিষ্ঠুর অমানবিক ঘটনাতেই তিনি নিশ্চয়ই আকাশের দিকে তাকিয়ে বিধির বিচার চেয়ে বসে থাকবেন না। আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে? তিনি কি নিশ্চুপ বসে থাকবেন এরকম একটা পরিস্থিতিতে? দেখো, এটার শেষেও একটা জিজ্ঞাসা চিহ্ন রয়েছে, প্রশ্ন, অর্থাৎ তিনি তা থাকবেন না, চুপচাপ তিনি থাকবেন না। চতুর্থ স্তবকে এসে আমরা দেখছি, আমি তা পারি না। কবি নিজের জবানিতে স্পষ্টভাবে বলেছেন যে তিনি তা পারেন না, পারবেন না। মেয়েটির নিখোঁজ ছিন্ন ভিন্ন দেহ দেখে, নিখোঁজ মেয়েটির ছিন্ন ভিন্ন দেহ দেখে তিনি কি করতে পারবেন না? বিধির বিচার চেয়ে আকাশের দিকে তাকিয়ে সময় যাপন করতে পারবেন না। যা পারি কেবল সেই কবিতায় জাগে আমার বিবেক, আমার বারুদ বিস্ফোরণের আগে। চতুর্থ স্তবকে তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে তিনি তা পারবেন না। তিনি কি পারবেন আর কি পারবেন না অকপটে বলেছেন। তিনি বলেছেন, অস্থির অশান্ত সময়ে জননী যখন ক্রন্দনরতা, তখন তিনি তার পাশেই থাকবেন সমস্ত সত্তাকে জাগ্রত রেখে। তাই তো? তিনি কি পারবেন না, তার কবিতার মধ্যে বিবেক রূপ বারুদকে জাগিয়ে রাখতে পারবেন তিনি। সে বারুদটা কেমন? বিস্ফোরণের আগে, বিস্ফোরণের আগে যে বারুদ, সেই বারুদের মতো ফেটে পড়তে চায় কবির বিবেক। কবি সমাজ সচেতন, তাই তো? তার স্বদেশ প্রেম ও সমাজ চেতনার বলিষ্ঠ প্রকাশ এই কবিতাটি আমরা বুঝতেই পারলাম। নিজের জবানিতে তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন তিনি কি পারবেন আর তিনি কি পারবেন না। তাই তো? তিনি কি পারবেন না? না এই দুঃসময়ে জননীর পাশে, ক্রন্দনরতা জননীর পাশে না থেকে তিনি পারবেন না, অর্থাৎ তিনি থাকবেন। নিহত ভাইয়ের শবদেহ দেখে তিনি মনের মধ্যে ক্রোধের আগুন প্রজ্বলিত করবেন। তাই তো? আর নিখোঁজ মেয়েটিকে ছিন্ন ভিন্ন অবস্থায় জঙ্গলে দেখে আকাশের দিকে বিধির বিচার চেয়ে তিনি বসে থাকতে পারবেন না। তিনি অকপটে অত্যন্ত বলিষ্ঠভাবে চতুর্থ কবিতাটিতে বলেছেন যে তিনি তা পারেন না। তিনি কি পারেন? কবিতাকে, কবিতার মধ্যে তার বিবেককে জাগিয়ে রাখতে পারেন। তিনি কি পারেন? কবিতার মধ্যে তার বিবেক রূপ বারুদকে জাগিয়ে রাখতে পারেন। বিস্ফোরণের আগে যে বারুদ, সেই বারুদের মতো ফেটে পড়তে চায় কবির বিবেক, এটা আমরা দেখতে পাচ্ছি। তাই তো? সেই কবিতায় জাগে কি? জাগে কবিতা, কবির বিবেক জাগে, সমস্ত জাগ্রত সত্তা। সেই সত্তা নিয়ে তিনি
এই অস্থির সময়ে জননীর পাশে থাকবেন, যে জননী ক্রন্দনরতা। তাই তো? এই হচ্ছে কবিতাটির মূল বিষয়বস্তু। এটা থেকে এবছর বড় প্রশ্ন আসার সম্ভাবনা আছে। বড় প্রশ্ন যেগুলো পড়ে, যেমন ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় কবি জননীকে ক্রন্দনরতা বলেছেন কেন? এটা একটা কোশ্চেন হতে পারে। কোশ্চেন একটা হতে পারে যে ক্রন্দনরতা জননীর পাশে ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় কবি জননীকে ক্রন্দনরতা বলেছেন কেন? এটা একটা কোশ্চেন হতে পারে। এর সঙ্গেই রয়েছে এই পরিস্থিতিতে কবি কি করা উচিত বলে মনে করেছেন? তাই তো? এটা একটা কোশ্চেন হতে পারে। এরপর আরো রয়েছে কোশ্চেন, যেমন ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটি ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটি কোন সময়ের প্রেক্ষাপটে রচিত? কোন প্রেক্ষাপটে রচিত? আলোচ্য কবিতায় বক্তা কিভাবে ক্রন্দনরতা জননীর চোখের জল মোছাতে চেয়েছেন? এটা একটা কোশ্চেন হতে পারে। তাই তো? যাই হোক, তোমরা পারবে, মোটামুটি সমস্ত প্রশ্নেরই উত্তর করতে তোমরা পারবে। তাই তো? আমরা তাহলে কি বললাম? কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? ধানক্ষেত থেকে কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। তাই তো? এখন যদি না থাকি, এই ক্রন্দনরতা জননীর পাশে না থাকলে কবি কি কি ব্যর্থ বলে মনে করেছেন? এটা 1 নম্বরের একটা প্রশ্ন হতে পারে, যে লেখালেখি, গান গাওয়া, ছবি আঁকা সবই মিথ্যা হয়ে যাবে বলে কবি মনে করেছেন। তাই তো? সবই ব্যর্থ হবে বলে কবি মনে করেছেন। আচ্ছা, আমরা এই যে প্রথম যে কোশ্চেনটা, সেটা একটু আলোচনা করে নিচ্ছি আজকে। ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় কবি জননীকে ক্রন্দনরতা বলেছেন কেন? তাই তো? একটু আগেই আমরা আলোচনা করলাম যে হাসি কান্না মূলত আবেগের বহিঃপ্রকাশ। মানুষ যেমন আনন্দে হাসে, তেমনি দুঃখে কাঁদে। মানবতাবাদে বিশ্বাসী কবি মৃদুল্লাস গুপ্ত জননী বলতে এখানে দেশ জননীর কথাই বলেছেন। মানুষের নিশ্চিন্ত জীবন যখন অনিশ্চিত হয়ে পড়ে, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সংকট ও অস্থিরতায় মানুষ যখন বিপন্ন, তখনই দেশ জননী ক্রন্দনরতা। কেননা সন্তানের সুখেই তার সুখ,
সন্তানের দুরবস্থায় তার দুঃখ, তাই তো? এরপরে ওর সঙ্গে যেটা রয়েছে কোশ্চেন আবার, যে এই পরিস্থিতিতে কবি কি করা উচিত বলে মনে করেছেন। কবিতাটি মূলত কবি মৃদুল দাশগুপ্তের স্বদেশপ্রেম ও সমাজ চেতনার বলিষ্ঠ প্রকাশ। নিজের জবানিতে ভালোবাসা, মূল্যবোধ ও ক্রোধের প্রকাশ ঘটিয়েছেন। কবিতার প্রথম স্তবকেই ক্রন্দনরতা জননীর পাশে থাকার কথা বলেছেন, নইলে লেখা, গান গাওয়া, আঁকাআঁকি সবই ব্যর্থ হয়ে যাবে। অর্থাৎ শিল্পী, সাহিত্যিক, চিত্রকর হিসাবে জননীর এই দুঃসময়ে পাশে থাকাই বাঞ্ছনীয়। এছাড়াও নিহত ভাইয়ের শবদেহ দেখে মনের মধ্যে ক্রোধের আগুন প্রজ্বলিত করতে ও নিখোঁজ মেয়ের ছিন্ন ভিন্ন দেহ জঙ্গলে পেয়ে বিধির বিচার চেয়ে আকাশের দিকে তাকিয়ে না থেকে প্রতিবাদে মুখর হতে চেয়েছেন কবি। সমাজ দরদি কবি চরম অস্থিরতাপূর্ণ ক্রান্তি লগ্নে তাই তার বিবেক রূপ বিস্ফোরণের প্রতীক্ষায় প্রস্তুত থাকা বারুদকে জাগিয়ে রাখতে চেয়েছেন তার কবিতার মধ্যে। দৃঢ়তার সঙ্গে উচ্চারিত হয়েছে, আমার বিবেক, আমার বারুদ বিস্ফোরণের আগে। তাই তো? এটা তৈরি করে নেবে, সমস্ত প্রশ্নের উত্তর খুব সুন্দরভাবেই তোমরা পারবে, দেখবে। সংসদ নমুনা প্রশ্ন যতগুলো থাকবে খুব ভালোভাবে লিখে লিখে প্র্যাকটিস করবে, তাতে এতটুকুও ভুল ভ্রান্তি থেকে যাবার সম্ভাবনা থাকবে না। যত তোমরা প্র্যাকটিস করবে তত ভালো সেই সময় লেখা বেরোবে তোমাদের কলম থেকে। এই যে এখন যদি না থাকি, ক্রন্দনরতা জননীর পাশে না থাকলে কবি কোন কোন কাজকে বৃথা বলে মনে করেন, এটা একটা সংসদ নমুনা প্রশ্ন, এটা তোমরা তৈরি করবে। আমি কি তাকাবো আকাশের দিকে বলতে কবি কি বুঝিয়েছেন? আমি তা পারি না, কবি কি পারেন না? যা পারি কেবল, কবি কি পারেন? বা সেই কবিতায় জাগে আমার বিবেক, বিবেককে কার সঙ্গে তুলনা করা হয়েছে? এই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা লিখে লিখে প্র্যাকটিস করো, আর কবিতাটি খুব ভালোভাবে পড়ে নিবে। কবিতাটিতে আমরা দেখতে পেলাম যে 4টি স্তবক রয়েছে। 4টি স্তবকের মধ্যেই কবি নিজের জবানিতে অত্যন্ত স্পষ্টভাবে, অকপটভাবে কি করেছেন, যে ক্রন্দনরতা জননীর পাশে থাকবেন বলে জানিয়েছেন। তিনি কি কি করতে পারবেন আর কি কি করতে পারবেন না সেটা তিনি অত্যন্ত বলিষ্ঠভাবে জানিয়েছেন তার এই কবিতাটির মধ্যে। আজ ক্লাসটা এইখানেই শেষ করলাম।